ময়না, বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল, না হলে তোর সৎমা আবার চেঁচামেচি শুরু করবে। এই তো মা, বেশি কাজ নেই। রান্নাঘরটা ঝাড়ু দিলেই সমস্ত কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। ময়না, দিন দিন তোমার এই অধঃপতন হচ্ছে কেন? এটা কি রান্না করেছো? কোনো দিক দিয়ে তো একটা রান্না মনে হচ্ছে না। আমি তো ঠিকভাবে রান্না করেছি, প্রতিদিন যেভাবে করি আজ সেভাবেই রান্না করেছি। আমি কেবলই চেখে দেখলাম, কোনো স্বাদই তো পেলাম না। দেখো মা, প্রতিদিনই রান্না তো একরকম হয় না, এই কারণে হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে। এদিক ওদিক হবে কেন? প্রতিদিন রান্না করতে করতে রান্না আরো ভালো হওয়ার কথা। ইচ্ছে করে আপনার নাতনি এমন করেছে। আচ্ছা মা, আমি ইচ্ছে করে কেন এমন কাজ করব? তাছাড়া বাড়ির সবাইকেই তো এই রান্না খেতে হবে, তাই না? বাড়ির সবার কথা যদি তোমার মাথায় থাকতো তাহলে তুমি এমন করতে না। তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তাও তোমাকে এমন ভাবে খাওয়াচ্ছে। তোমার তো লজ্জাও করে না। এর মধ্যে আবার বিয়ের কথা এলো থেকে। কাজকর্মে এমন থাকি বাজি করলে সব কথাই আসবে মা। আপনি আপনার কাজ করুন, যান। কিরে সুজন, সারাদিন এত কাজ করে সন্ধ্যাবেলা এসে পান্তা ভাত খাচ্ছিস? কি আর করবো চাচা, রান্না করার মতো মানুষ নেই, তাছাড়া ঘরে চালও নেই, তাই পান্তাই খাচ্ছি। এভাবে আর কতদিন চলবে? তুই সারাদিন এত কষ্ট করে এই কটা পান্তা ভাত খেয়ে কি চলবে? তুই কি বুঝিস না? আমি আর কি বুঝবো চাচা, আমার আর কি বোঝার থাকতে পারে বলো? এবার তোকে একটা বিয়ে করতে হবে। তুই যদি বিয়ে করিস তাহলে তোর সংসারটা ভালো হবে। তোকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না, তোর বউ তোকে রান্না করে দিবে। কি যে বলো চাচা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমি কতটা গরিব। কেউ কেন তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবে? কেন দেবে না? তুই তো অনেক ভালো আর পরিশ্রমী। যে তোর বউ হয়ে আসবে তাকে কোনোদিন কষ্ট দিবি না, চিরজীবন আগলে রাখবি। আজকাল টাকা পয়সায় সব, এই গরিবের ঘরে কোনো মেয়ে বিয়ে করে আসবে না। এসব মিথ্যে স্বপ্ন দেখে কোনো লাভ নেই। এভাবে আশা ভরসা ছেড়ে দিস নে, দেখবি একদিন তোর ঘর আলো করে একটি সুন্দর বউ আসবে। কথা সত্যি হলে মন্দ হবে না, আর মিথ্যে হলেও কোনো মন্দ হবে না। তুমি বসো, আর একটু পান্তা আছে, তুমি খাবে? না, আমি একটু আগে খেয়ে এসেছি। তুই তাহলে খা, আমি চললাম। আরে, এই রোদের মধ্যে তুমি কাজ করছো, একটু জিরিয়ে নিলেও তো পারো। এত রোদে কাজ করতে তোমার কষ্ট হয় না? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কি জমিদারের মেয়ে নাকি? এমনই তো মনে হচ্ছে। হ্যাঁ, আমি জমিদারের মেয়ে। তুমি তো জমিদারের মেয়ে, তুমি কষ্টের কি বোঝো? আমাকে কত কষ্ট করে ফসল ফলাতে হয় তুমি জানো? নিজের শরীরকে এভাবে কষ্ট দিয়ে ফসল ফুলিয়ে কোনো লাভ নেই, বুঝলে তো? এসব কিছু ভাবার মতো সময় আমার নেই। আমরা গরিব, যত পরিশ্রম করবো তত ভালো, না হলে খাবারও জুটবে না। পরিশ্রম তো করবেই, তার আগে শরীরকে ঠিক রাখতে হয়। যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও। আমি বিশ্রাম করলে আমার কাজ তুমি করে দেবে নাকি? আমি যদি এই কাজ করতে পারতাম তাহলে অবশ্যই করে দিতাম। এমনিতেও বাড়িতে আমি অনেক কাজ করি। তোমাকেও বাড়িতে কাজ করতে হয়? আমি তো জানি জমিদারের বাড়িতে অনেক কাজের লোক আছে। তোমার ভাবনা ভুল, আমাদের বাড়িতে সকল কাজ আমাকে আর মাকেই করতে হয়। তাহলে বড়লোক আর গরিবের মধ্যে পার্থক্য কি? আমরাও পরিশ্রম করি, তোমরাও পরিশ্রম করো। আমরা পরিশ্রম করে নিজেকে বিশ্রাম দিই, আর তোমরা নিজেকে বিশ্রাম দিয়ে পরিশ্রম করো না। এসব কথা বলে লাভ নেই, এসব কথা আমাদের মাথায় ঢুকবে না। তাহলে আর কি করার, কাজ করো ভালো করে।
কিরে ময়না, কি হয়েছে? কিছু বলবি নাকি? এভাবে এসে দাঁড়িয়ে আছিস যে? হ্যাঁ বাবা, তোমার সাথে কিছু কথা ছিল, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আরে বল, সমস্যা নেই, আমি তো তোর বাবা। বলছিলাম বাবা, আমার একটা ছেলেকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই, সেজন্য তোমার সাথে কথা বলতে এসেছি। বাহ, এটা তো বেশ ভালো খবর। তো ছেলে কোথায় থাকে, কি করে, তার নাম কি, বংশ পরিচয় কি? বংশ পরিচয় বলতে সে একজন গরিব কৃষক, তুমি হয়তো তাকে চিনবে, তার নাম সুজন। কি বললি? তুই আমার মেয়ে হয়ে একটা গরিব কৃষককে বিয়ে করতে চাস? আমার মান সম্মানের কথা একবার ভাবলি না তুই? দেখো বাবা, বংশ পরিচয় দিয়ে কিছু হয় না, ও একজন সৎ ও ভালো মানুষ, আমার ওকে ভালো লেগেছে, তা আমি ওকেই বিয়ে করতে চাই। আমি ওর সঙ্গে তোকে কখনোই মেনে নেব না, তাই ওর কথা মাথা থেকে ছেড়ে ফেল। দেখো বাবা, আমার সিদ্ধান্ত আমি জেনে দিয়েছি, আমি বিয়ে করলে ওকেই করব। তুমি যদি না মেনে নাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে আপনি এত সকাল সকাল আমার বাড়িতে, আপনার হাতে ব্যাগপত্র কেন? আমি চিরজীবনের মতো তোমার কাছে চলে এসেছি, আমার তোমাকে ভালো লেগেছে, আর আমি তোমাকে বিয়ে করব। মানেটা কি? আমি আপনাকে চিনি না, আপনি তো আমাকে চেনেন না, আর আমাকে এসে বলছেন আমাকে বিয়ে করবেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? অত চেনা জানার তো দরকার নেই, তুমি জমিদারের মেয়ে আর তুমি দরিদ্র কৃষক, এটুকুই যথেষ্ট। আমার তোমাকে ভালো লেগেছে, তাই তোমার কাছে চলে এসেছি। আরে আপনি আসলেই তো পাগল, এভাবে কেউ বাড়ি ছেড়ে চলে আসে? আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে করো আর না করো, আমি এখানে থাকবো, আর তোমাকে আমাকে মেনে নিতেই হবে। কিন্তু আমি খুব দরিদ্র কৃষক, আপনি এত কিছু সহ্য করে আমার বাড়িতে থাকতে পারবেন না। আমি সবকিছু জেনে বুঝে এখানে এসেছি, আমি পারবো, আমার নিজের উপর ভরসা আছে, তুমি শুধু আমাকে তাড়িয়ে দিও না। আপনি কাজটা ঠিক করেননি, গ্রামের মানুষজন সি সি করবে, এক একজন এক এক কথা বলবে। বললে বলুক, আপনার কি আমাকে পছন্দ নয়? আমার তো আপনাকে বেশ ভালো লাগে, তাই আমি বাবাকে বলে চলে এসেছি। বেশ, তাহলে বোঝা গেল আপনি আমার কোনো কথাই শুনবেন না। তাহলে থাকুন, আপনি এখানে থাকতে পারলে আমার কোনো সমস্যা নেই। ছি ময়না, জমিদার মেয়ে হয়ে তোকে এই বাংলা বাড়িতে গরিব কৃষকের সঙ্গে থাকতে লজ্জা করে না? আরে মা, তুমি কখন আসলে? এসো এসো, বসো। ওগো দেখো, আমার মা এসেছে। আমি এখানে বসতে আসিনি, তুই ভাবলি কি করে আমি এই ভাঙা বাড়িতে বসবো? তুমি জমিদার বাড়ির বউ। তুমি এভাবে কেন কথা বলছো মা? তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো, তোমাকে বসতে দেব না? যে একটা শ্বশুর বাড়ি যেখানে নিজের থাকার জায়গা নেই, আবার আর একজনকে থাকতে দিতে চাই। চল আমার সঙ্গে বাড়িতে চল, অনেক নাটক হয়েছে, আর না, এখনই ব্যাগপত্র নিয়ে আমার সঙ্গে চল। আমি তোমার সঙ্গে বাড়িতে যাব কেন? যাবি না মানে? গ্রামের লোকেরা তোকে নিয়ে হাসাহাসি করছে, জমিদার বাড়ির মেয়ে হয়ে গরিব কৃষকের ঘরে এসে পড়ে আসিস, লজ্জা করে না তো? দেখুন, আপনি ময়নার মা, এজন্য আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। তাই বলে আপনি আমাকে এবং আমার বউকে এভাবে অপমান করতে পারেন না। বিয়ে হতে না হতে বউয়ের জন্য দরদ যেন উঠলে পড়ছে। দেখো মা, তুমি আমার বরের সাথে এভাবে কথা বলতে পারো না। আমাদের বাড়িতে এসেছো, তাই তোমাকে আপ্যায়ন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করতে দাওনি, তাই তুমি এখান থেকে চলে যাও। স্বামী স্ত্রীর প্রেম দেখে গা পিত্তি জ্বলে যায়। দেখবো তোদের প্রেম কতদিন থাকে, এখনো সময় আছে, গেলে আমার সঙ্গে চল। আমি আমার স্বামীকে ছাড়া কোথাও যাব না। আরে তুমি কাজ থেকে ফিরে এসেছো?
যাও হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য ভাত রান্না করেছি, গরম গরম ভাত খাবে তো? ওরে বাবা, আগে কাজ থেকে ফিরে এসে বাসি পান্তা খেতে হতো, আর এখন রোজ রোজ গরম ভাত খেতে পারছি। আমারই কপাল, কপাল করে তোমার মতো একটি বউ পেয়েছি। এতই যখন তোমার গরম ভাত খাওয়ার শখ, তাহলে গরম ভাত খাওয়ার জন্য হলেও প্রথম থেকে আমাকে মেনে নিতে পারতে। তখন যে আমি বুঝতে পারিনি বউ, তুমি জমিদারের মেয়ে হয়েও আমার এই অভাবের সংসারে থাকবে। এই যে দেখো, আমি আমাদের ঘরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছি। ধীরে ধীরে তুমি আর আমি মিলে ঘরটিকে আরো সুন্দর করে সাজিয়ে ফেলবো। ঠিক আছে, তুমি আমার সাথে থাকলে সবই সম্ভব। আমরা দুজনে মিলে সুন্দর করে আমাদের ঘরটি সাজাবো। যে যাই বলুক না কেন, আমরা কারো কথা কানে নেব না। আচ্ছা, এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য খাবার বাড়ছি। আজ তুমি আর আমি একসঙ্গে খাবার খাবো। ময়না, তুই এই ভাঙা বাড়িতে থাকিস? আমার মেয়ে হয়ে তুই এত কাজ করছিস? বাবা তুমি, এসো এসো, বসো। আগে বলতো, তুই এই ভাঙা বাড়িতে থাকিস? এ বাড়িতে থাকতে তোর কষ্ট হয় না? তুই আমার সাথে চল। আরে জমিদার বাবু, আপনি? ময়না, তুমি দাঁড়িয়ে আছো কেন? জমিদার বাবুকে বসার জন্য কিছু দাও না। দাঁড়াও, আমি দিচ্ছি। বসুন জমিদার বাবু। আমাদের তো তেমন দামি চেয়ার নেই, তাই এই কাঠের টুলটাই দিলাম, কিছু মনে করবেন না। তাহলে তুমি সেই সুজন যার জন্য আমার মেয়ে বাড়ি ছেড়েছিল? হ্যাঁ জমিদার বাবু, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার মেয়েকে বাড়ি ছাড়তে বলিনি। আমি জানি, আমার মেয়ে নিজে থেকেই চলে এসেছে। যাই হোক, তুই এখানে সুখে আছিস? হ্যাঁ বাবা, আমি খুব সুখে আছি এখানে। এটা তো আমার নিজের সংসার, আমি নিজের হাতে আমার সংসারটাকে সাজিয়েছি। ময়না, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবাকে কিছু খেতে দাও। এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, বাবা কি খালি মুখে বসে থাকবে নাকি? দাঁড়াও, দিচ্ছি। এই না বাবা, মিষ্টি মুখ করো। এই প্রথম তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছ। আমি তোদের আপ্যায়নে খুব খুশি হয়েছি। ভেবেছিলাম গরিব ঘরে তুই খুশি থাকতে পারবি না, কিন্তু আমার ধারণা ভুল। এই দিনও দেখতে হলো একটা চাষার সঙ্গে একসঙ্গে খাবার খেতে হবে। তুমি যে কি করো না। দেখো, আজ সর্বপ্রথম আমার মেয়ে এবং আমার জামাই এই বাড়িতে আসছে, তাই আমি চাই না আমাদের জামাইয়ের কোনো অপমান হোক। ওই যে তোমার গরিব মেয়ের জামাই চলে এসেছে, হাতে করে কি একটা নিয়ে এসেছে। আধিক খাতা দেখে আর বাঁচি না। আরে ময়না, তুই কি জামাই বাবাজিকে দাঁড়িয়ে রাখবি নাকি? আমি এসব চাষাবুষাদের সঙ্গে একসঙ্গে বসে খেতে পারবো না, কিছু মনে করো না। তোমাদের সঙ্গে এসব যায়, কিন্তু আমার সঙ্গে যায় না। এই গরিব চাষিটার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে গ্রামের লোকের থেকে। আজ আমি এদের দুজনকে মেরে ফেলবো। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে বাঁচাও। জ্বলে গেল, পুড়ে গেল, আমাকে বাঁচাও, খুব জ্বলছে। কি হয়েছে মা, চিৎকার করছো কেন? আর এভাবে তুমি মাটিতে পড়ে আছো কেন? আমাকে বাঁচাও সুমনা, আমি তো চলে গেলাম, আর সহ্য করতে পারছি না। কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আরে তুমি আগে ওঠো, তোমার পা তো দেখছি পুড়ে গেছে। পানি ঢালতে হবে, ঠান্ডা পানি। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? তুই এভাবে চিৎকার করছিস কেন? আরে মায়ের পা পুড়ে গেছে, পা জ্বলছে, পায়ে ঠান্ডা পানি ঢালতে হবে। তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আস্তে সুমনা, আস্তে 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 ঢাল। চিন্তা করো না মা, ঠান্ডা পানি ঢেলে দিয়েছি, এখন আস্তে আস্তে জ্বালাটা কমবে। আমি বাবাকে বলে চিকিৎসার ব্যবস্থা করছি। পোড়াটা অনেক গভীর, সঠিক চিকিৎসা না করলে ধীরে ধীরে চামড়া খসে পড়ে যাবে। ভালো ডাক্তার দেখে চিকিৎসা করতে হবে। ঠিক বলেছ মা, আমি কালই শহর থেকে বাবাকে বলে ডাক্তার নিয়ে আসে মায়ের চিকিৎসা করাবো। সুমনা,
তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো? আমি তো তোমাকে মেরে ফেলার জন্য রান্নাঘরে তোমাদের খাবারে বিষ মেশাতে গিয়েছিলাম, আর তুমি আমার জন্য এত চিন্তা করছো? মা, তুমি এ বাড়িতে আসার পর থেকে তো আমি তোমাকে নিজের মা হিসেবে মেনে নিয়েছি। তুমি যেমনই হও না কেন, তুমি তো আমার মায়ের মতোই। আমি তোমাকে কিভাবে বিপদে ছেড়ে দিতে পারি বলো? আমার তোমাকে এখন কি বলা উচিত নিজেও জানি না। আমি তোমাকে দিয়ে কত কাজ করেছি, কত অপমান করেছি, আর সেই তুমি আমার বিপদে পাশে দাঁড়িয়ে আছো। মা, সেসব অতীতের কথা। আমি কখনো সেসব মনে রাখিনি, আর সেসব নিয়ে ভাবিও নি। তোমার মতো মানুষ হয় না সুমনা। আমি তোমার সাথে যা করেছি, ভুল করেছি, আমি তার জন্য অনুতপ্ত। আমার পাপের শাস্তি হওয়া উচিত। তোমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে, এরপর তোমার আর কোনো শাস্তি পাওয়ার দরকার নেই। আমি চাই তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। কিরে সুমনা, তোর মায়ের শরীর এখন কেমন? আগের চেয়ে ভালো আছে তো? না হলে শহরে নিয়ে যাব চিকিৎসার জন্য। না বাবা, তুমি চিন্তা করো না। মা এখন আগের চেয়ে অনেক ভালো আছে, আর ঠিকমতো হাঁটতেও পারছে। সুমনা, এই 2 দিন আমি অনেক ভেবেছি। এই 2 দিন ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তোমার পা ধরে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আমাকে ক্ষমা করে দাও। আরে মা, তুমি এসব কি করছো? আর এই শরীরে তুমি এখানে এসেছো কেন? ক্ষমা চাইতে। ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমাকে ক্ষমা করে দাও সুমনা, ক্ষমা করে দাও। আরে বললাম তো, তোমার প্রতি আমার রাগ ক্ষোভ কোনো কিছুই নেই। তোমার স্বামীকে অপমান করেছি। এ বাড়িতে ঢুকতে না ঢুকতে তাকে কত কটু কথা বলেছি। তুমি এখনো সুজনকে চেনো নি মা। ও ওসব কিছুই মনে রাখিনি, তুমি চিন্তা করো না। অবশেষে এতদিন পর আমাদের সংসারটা আবার জোড়া লাগলো। তুমি এসব নিয়ে কষ্ট পেও না, শুধু আমাদের সঙ্গে মিলেমিশে থাকো। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারে আর কোনোদিন ফাটল ধরবে না। আমি আমার সবটুকু দিয়ে সংসারটাকে আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে, সব যখন মিটে গেছে তখন এসব নিয়ে পড়ে থাকলে চলবে? চলো সবাই আনন্দ করি। তোমরা সবাই শোনো, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তোমরা আমার সিদ্ধান্তকে সবাই সম্মান জানাবে। তুমি আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলে? এতদিন পর আমি বুঝতে পেরেছি আসলে টাকা পয়সা দিয়ে সুখ শান্তি হয় না, আর তা বুঝিয়েছে আমার মেয়ে ও তার জামাই। তা তো অবশ্য। আমরা এই বাড়িতে থেকে যত সুখ শান্তি পাই, তার চেয়ে বেশি সুখ শান্তি সুমনা ওই ভাঙা বাড়িতে থেকে পায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি ভাঙা বাড়িতে গিয়ে থাকবো। ওটাই আমার শেষ ঠিকানা। এটা তুমি কি বলছো? তাহলে আমাদের এই বাড়ির কি হবে? আরে তোমরা তো আসোই, তোমরা থাকবে এই বাড়িতে। আমি মাঝে মধ্যে এসে সবকিছু দেখে যাব। কিরে সুজন, একদিন তোকে বলেছিলাম না তোর ঘর আলো করে একটি সুন্দরী বউ আসবে? আমার কথা মিলল তো? হ্যাঁ চাচা, মিলল। মিলল মানে একবারে জমিদারের বাড়ির মেয়ে এসে আমার বউ হয়ে গেছে। ভাগ্যিস সেদিন কাজ করতে দেখেছিলাম তোমাকে, সেখানে তোমাকে ভালো লেগেছিল। না হলে কি জমিদার বাড়ির মেয়ে নাগাল পেতে? তবে আমার জামাইও কিন্তু কম না। আমরা যতটা পরিশ্রম করি তার চেয়ে শতগুণ পরিশ্রম করে আমাদের জামাই। এমন একটা জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আজ বুঝতে পারলাম, ওই অত বড় অট্টালিকায় থাকার চেয়ে এই ভাঙা বাড়িতে সবাই একসঙ্গে মিলেমিশে থাকার আনন্দটাই বেশি।